বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। সঙ্গে ডিসেম্বরের মধ্যেই বসবে সবশেষ তিনটি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকির প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন। ধর্মান্ধ গোষ্ঠীর কাছে মাথা নোয়াবেন আওয়ামী লীগ, ধৃষ্টতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার তাগিদ। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। আহার মিলেছে 1 টাকায়, এবার চিকিৎসাও মিলবে। সেবার ব্রত নিয়ে চট্টগ্রামে বিদ্যানন্দের মা ও শিশু হাসপাতালের যাত্রা শুরু। এ বিষয়ে বিস্তারিত থাকছে সংবাদের পরের অংশে। মাওয়াপাড়ের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে পদ্মা সেতু। কাল 1 ও 2 নম্বর পিলারে বসানো শুরু হবে সেতুর 38 নম্বরের স্প্যান। 1 সপ্তাহের ব্যবধানে বসতে যাওয়া এই স্প্যানের মাধ্যমে দৃশ্যমান হবে প্রায় 6.25 কিলোমিটার সেতু। সবশেষ 3টি স্প্যান বসবে ডিসেম্বরের মধ্যেই। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। 41 স্প্যানের মধ্যে পদ্মা এখন দৃশ্যমান 37টি স্প্যান। এর মধ্যে জাজিরা প্রান্তে 29টি আর মাওয়া প্রান্তে 8টি। নতুন স্প্যানটি বসতে যাচ্ছে সেতুর একেবারে শুরুতে, অর্থাৎ 1 ও 2 নম্বর পিলারের উপর। সবচেয়ে শুরুর স্প্যান হলেও এত দেরিতে বসার কারণ ইংরেজি এস বর্ণমালা আকৃতির পদ্মা সেতুর প্রতিটি স্প্যানের ডিজাইন আলাদা। এই স্থানের স্প্যানটির যন্ত্রাংশ চীন থেকে এসেছে অনেক পরে। এছাড়া অন্যান্য পিলারের চেয়ে 1 নম্বর পিলারের গঠন সম্পূর্ণ ভিন্ন। সাধারণত অন্য পিলারগুলোতে 6টি থেকে 7টি পাইল ব্যবহার করা হলেও শক্তিশালী এই পিলারটিতে ব্যবহার করা হয়েছে 16টি পাইল। এই পিলার দিয়ে সেতুতে গাড়ি ও ট্রেন প্রবেশ করবে। তবে অন্য স্প্যানগুলো পানিতে বসানো হলেও 38তম স্প্যানের একটি পিলার মাওয়া পারে। মাটিতে পিলার থাকার কারণে স্প্যান নিয়ে ক্রেন আসার জন্য নদীর পাড়ের বড় একটি অংশ কেটে ফেলতে হচ্ছে। দিনরাত 24 ঘন্টা ড্রেজার চালিয়ে সরিয়ে ফেলা হচ্ছে মাটি। একটি নির্দিষ্ট দূরত্ব থেকে স্প্যানবাহী ক্রেন কাজ করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। 38তম স্প্যানটি বসানোর পর বাকি থাকবে আর মাত্র 3টি স্প্যান। এই স্প্যানটি বসানোর মাধ্যমে পদ্মা সেতুর সঙ্গে সংযোগ ঘটবে মাওয়া প্রান্তের, অর্থাৎ কেউ একজন চাইলে হেঁটে মাওয়া প্রান্ত থেকে পদ্মা সেতুতে উঠতে পারবেন। বাকি থাকবে আর অর্ধ কিলোমিটারেরও কম সেতু দৃশ্যমান করা। চলতি মাসে আরও একটি স্প্যান বসানোর মাধ্যমে সে দূরত্ব কমিয়ে আনা হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দেওয়ার হুমকির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন নামে একটি সংগঠন। অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয় ওই কর্মসূচি থেকে। সংগঠনটির নেতারা বলেন, ধর্মান্ধ গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্যকে ইস্যু করে দেশকে অস্থিতিশীল করতে চায়। ভাস্কর্য কোনো মূর্তি নয়, ভাস্কর্য ঐতিহ্যের প্রতীক, এমন স্লোগানে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা যারা করে তারা মুক্তিযুদ্ধের শত্রুপক্ষ। বঙ্গবন্ধুর প্রতিকৃতি নিয়ে সমালোচনা এবং তাকে ভাঙার হুমকি দিয়েছেন। এটা বাংলাদেশে কখনোই সম্ভব নয়, কারণ বাংলাদেশের 90% লোক স্বাধীনতার পক্ষে। যে উদ্যত বলা হয়েছে, এই জন্য আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধন কর্মসূচি থেকে ভাস্কর্য ভাঙার হুমকিদাতাদের গ্রেফতারের দাবি জানানো হয়। যারা ধর্মের নামে এসব অপপ্রচার চালাচ্ছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা হোক। বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গার ফেলে দেওয়ার যে উদ্ধত্তপূর্ণ আচরণ দিয়েছেন তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। তারা বলেন, একটি মহল ধর্মের নামে ভুল বুঝিয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করছে। এই হুমকি শুধুমাত্র ইসলাম ধর্মের নামে কোনো হুমকি নয়, এটি একটি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দিয়েছেন, ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় কর্মসূচি থেকে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেরিতে হলেও জাতির পিতার ভাস্কর্য ইস্যুতে সরব হচ্ছে আওয়ামী লীগ। দলটি বলছে, ধর্মান্ধ গোষ্ঠীর সঙ্গে কোনো আঁতাত বা সমঝোতা করছে না সরকার। সময় মতো এসব কর্মকাণ্ডের সমুচিত জবাব দেওয়া হবে বলেও জানান রাজনৈতিকভাবে। তবে বুদ্ধিজীবী মহলের দাবি, শুধু জন্মশতবার্ষিকীতেই নয়, বঙ্গবন্ধুকে হেয় করার যে কোনো ধৃষ্টতার বিরুদ্ধে
আরও বেশি সোচ্চার থাকার দায়িত্ব নিতে হবে আওয়ামী লীগকেই। দেবাশিস রায় রিপোর্ট। বাংলাদেশের স্রষ্টা, স্বাধীন দেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে বাধা দেয়ার ইস্যুতে গেল সপ্তাহ থেকেই বিরোধিতার নতুন উন্মাদনায় মেতেছে দেশের বেশ কটি ধর্মীয় সংগঠন। তাদের দাবি, ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের কোনো উদ্যোগ তারা সফল হতে দেবে না দেশে। মুসলিম দেশ সৌদি আরব, ইন্দোনেশিয়ার মতো জায়গায় ভাস্কর্যের ব্যবহার পুরনো হলেও বাংলাদেশে এর বিরোধিতায় নেমেছে খেলাফতে মজলিসের মতো কিছু ধর্মীয় সংগঠন। মূর্তি ও ভাস্কর্যের পার্থক্যও মানতে নারাজ এমন দলগুলোর অনুসারীরা। স্বাধীন করার বিশ্লেষকরা বলছেন, মূর্তি ও ভাস্কর্যের অপব্যাখ্যায় জাতির পিতাকে পরিকল্পিতভাবে হেয় করা হচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে দাঁড়িয়ে যখন বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করা হয়, তখন যদি এর বিরুদ্ধে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে মাঠে না নামে, তার মানে হচ্ছে যে এদেশে আরেকবার পাকিস্তানকে পুনঃপ্রতিষ্ঠার পথে দেশকে ধাবিত করা হবে। বঙ্গবন্ধুকে আমি একটা খলনায়ক হিসেবে জনগণের সামনে পরিচিত করবার একটা ক্ষেত্র জমিন তৈরি করে দিয়েছে। এর জন্য কে দায়ী হবে? হেফাজত যত না দেয়, তার চেয়ে তো বেশি দায়ী করবো আমি সরকারকে। ধর্মকে ব্যবহার করে ভাস্কর্য নির্মাণে বাধা দিয়ে পশ্চাৎগামী গোষ্ঠী গভীর ষড়যন্ত্রে নেমেছে বলেও মনে করেন বুদ্ধিজীবীদের কেউ কেউ। আওয়ামী লীগের একজন নেতা এটা নিয়ে কথা বলেনি। কেন বলেননি? তাদের শরীরে কি বঙ্গবন্ধুর উত্তরাধিকারের রক্ত নেই? তারা কি বঙ্গবন্ধুর আদর্শের উত্তরাধিকারী নন? এই প্রশ্ন তো আমরা জাতির পিতার শতবর্ষে এই প্রশ্নটা আওয়ামী লীগকে করতেই পারি আমরা। ভাস্কর্য নিয়ে যখন কথা বলা হয় ধর্মের নামে, তখন আসলে ধর্মকে নিয়ে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করার চেষ্টা হয়। জাতির পিতাকে অবমাননার এমন ঘটনায় কি ভাবছে আওয়ামী লীগ, এমন প্রশ্নের জবাবে দলের এই নেতা বলছেন, জনগণকে সঙ্গে নিয়ে স্বাধীনতা বিরোধীদের মোকাবিলা করা হবে সাংগঠনিকভাবেই। ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কর্মকাণ্ডে প্রতিবাদ জানানোর রাজনৈতিক কোনো ঘোষণার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এদের সাথে কোনো আপোষ নাই, এদের সাথে কোনো সমঝোতার কোনো সুযোগ নেই। এদেরকে অতীতে যেভাবে মোকাবেলা করেছি, আগামী দিনে একই পদ্ধতিতে যাব। দেশের সফলতা ও সক্ষমতায় ঈর্ষান্বিত গোষ্ঠী ধর্মীয় সংগঠনগুলোকে কাজে লাগিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইলেও তা রুখে দেওয়ার সব প্রস্তুতি রয়েছে বলে জানাচ্ছে আওয়ামী লীগ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। রংপুরে ব্যান্ড রোল তৈরির কারখানার সন্ধান, মূল হোতা সহ গ্রেফতার ৩। সরকারের রাজস্ব ফাঁকি দেওয়াই উদ্দেশ্য। কথা ছিল চুক্তির ৩ মাসের মধ্যে শুরু হবে রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তন, অথচ ৩ বছর পরও ফলাফল শূন্য। দফায় দফায় সময় ঠিক করা হয়েছে, কেবল ফিরে যায়নি একজন রোহিঙ্গা। এজন্য মিয়ানমারের ছলতা চতুরীকে এককভাবে দোষ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তবে বিশ্লেষকরা মনে করেন, তড়িঘড়ি করে করা চুক্তিটি কার্যকরে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ দেওয়ার জন্য বাংলাদেশকেই সক্রিয় হতে হবে। এহসান জুয়েলের রিপোর্ট। ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের ঢল নামার পর একটা বড় শরণার্থী সমস্যার মুখে পড়ে বিশ্ব। চারদিকে আন্তর্জাতিক চাপ, তৎপর বিশ্ব সংস্থাগুলো। ৩ মাসের মাথায় এমন একটা সময় আসার আলো খুঁজে পায় বাংলাদেশ। ২৩ নভেম্বর মিয়ানমারের রাজধানী নাইপিদোতে দুই পক্ষের উপস্থিতিতে হয় চুক্তি। সেই চুক্তি অনুযায়ী ৩ মাসের মধ্যে, অর্থাৎ ২০১৮ সালের জানুয়ারি মাসে শুরু হওয়ার কথা প্রথম দফা প্রত্যাবর্তন। এ নিয়ে জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছে ৩টি, যাওয়ার তারিখ ঠিক হয়েছে ৩ দফা। মিয়ানমারের হাতে ১ লাখের বেশি রোহিঙ্গার তালিকাও তুলে দেওয়া হয়েছে, কিন্তু সবই বিফলে গেছে। বলে নিবে, কিন্তু আসলে কোনো ব্যবস্থা করে না। তাদের ১০০ বার যদি আমরা নক করি, তারা তখন হয়তো 2 বার রিপ্লাই করে। শুধু মুখের কথায় কূটনীতিতে চিড়ে ভিজে না। মিয়ানমারকে এজন্য রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক যে চাপ তৈরির কথা, সেটা দেয়নি বিশ্বের প্রভাবশালী দেশগুলো। উল্টো দেশটিতে বিদেশি বিনিয়োগ আরও বেড়েছে। যে চুক্তিটা সই হয়েছে, এটাতে আসলে এমন কোনো সেফগার্ড নাই যে মানে মিয়ানমার তাদেরকে নিতে বাধ্য হবে। যতই দিন যেতে থাকবে, বৈশ্বিক আলোচনার টেবিলে রোহিঙ্গা প্রত্যাবর্তন ইস্যুটি দিন দিন আরও গুরুত্ব হারানোর আশঙ্কা করা হচ্ছে, যার দীর্ঘমেয়াদী কুফল হয়তো ভোগ করতে হবে বাংলাদেশকেই। এহসান জুয়েল, সময় সংবাদ। এবার 1 টাকায় চিকিৎসা পাবেন চট্টগ্রামবাসী। সেই সঙ্গে দেশে প্রথমবারের মতো
বিনিময় প্রথায় স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সুবিধাবঞ্চিত মানুষের জন্য। নগরীর সাগরিকা এলাকায় চালু হতে যাচ্ছে 50 শয্যার বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল, যেখানে মাসে 10,000 রোগীকে সেবা দেওয়া সম্ভব হবে বলে মনে করে বিদ্যানন্দ ফাউন্ডেশন। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, সেবার এই ব্রত নিয়ে কাজ করে চলেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। 1 টাকার আহারের পর এবার সুবিধাবঞ্চিত মানুষকে 1 টাকায় চিকিৎসা দিতে চলেছে সংগঠনটি। শুধু তাই নয়, নিজের কাছে থাকা যে কোনো জিনিসের বিনিময়েও সেবা নিতে পারবেন সাধারণ মানুষ। চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় চালু হতে যাচ্ছে বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল। হয়তো একজন আদিবাসী আলীকদম থেকে আসতে পারে, তার হয়তো টাকা নাও থাকতে পারে, সে তার ক্ষেতের একটা এই পণ্য দিয়েও আমাদের কি এই সেবা নিতে পারে। প্রস্তাবিত 50 শয্যার এই হাসপাতালে থাকবে 21 শয্যার জেনারেল, 12 শয্যার জরুরি, 16 শয্যার কোভিড ওয়ার্ড এবং 1 শয্যার ডেন্টাল ইউনিট। দেশের প্রান্তিক জনপদে সেবা দিতে রয়েছে টেলিমেডিসিন সার্ভিস। এই হাসপাতালে স্বেচ্ছায় সেবা দিতে পেরে খুশি স্বাস্থ্যকর্মীরা। যারা সুবিধা বঞ্চিত, আমাদের অবশ্যই উচিত তাদের জন্য কিছু করা। ওই সব মানুষদের জন্য অনেক সাহায্য হবে যারা রাস্তায় থাকে, যাদের দেখার কেউ নাই। যেহেতু স্থায়ী হাসপাতাল, আমরা আউটডোরে রোগী দেখা শুরু করবো, এরপর আস্তে আস্তে আমরা ভর্তি রোগী দেখবো। দারিদ্র্য জয় করতেই স্বপ্নের হাসপাতালের বাস্তবে রূপায়ণ বলে জানান বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক। এটা ভালো লাগার চাইতে যদি উপরে কিছু থাকে, আত্মতৃপ্তি, আত্মসন্তুষ্টি। এর আগে নগরীর পতেঙ্গ এলাকায় করোনা রোগীদের চিকিৎসায় 100 শয্যার ফিল হাসপাতাল করা হয়। বিদ্যানন্দের মা ও শিশু এই হাসপাতালটি চালু হলে এই এলাকার মানুষজন ও শিশুরা পর্যাপ্ত চিকিৎসা সেবা পাবে তা কিন্তু নিঃসন্দেহে বলাই যায়। চট্টগ্রামের বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতাল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। দেখছেন জনপদের সময়। পর্যটকদের বিনোদনের জন্য রাঙামাটিতে চলতি মাসেই চালু হচ্ছে বিলাসবহুল ওয়াটার বাস। এতে চড়ে পর্যটকরা উপভোগ করতে পারবেন কাপ্তাই হ্রদের পাহাড়ের সৌন্দর্য, নীল জলরাশি, ঝর্ণা ও প্রকৃতির অপরূপ দৃশ্য। এ ধরনের উদ্যোগ পর্যটন শিল্প বিকাশে ভূমিকা রাখবে বলে মনে করেন ব্যবসায়ীরা। হেফাজত সবুজের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি। 725 বর্গ কিলোমিটার আয়তনে বিশাল কাপ্তাই হ্রদ। হ্রদের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পাহাড়, নীল জলরাশি, প্রকৃতির অপরূপ ঝর্ণা ও ঝুলন্ত সেতু। প্রাকৃতিক এসব সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন পাহাড়ি এই জনপদে। পর্যটকরা এতদিন ইঞ্জিন চালিত নৌকায় চড়ে হ্রদের সৌন্দর্য উপভোগ করতেন। এখন ভ্রমণের সুবিধার্থে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ওয়াটার বাস। খুব ভালো লাগছে, এটা আধুনিকতা ছোঁয়া আছে এটাতে। ওয়াটার বাসটা পর্যটকদের জন্য একটা বিশাল একটা সারপ্রাইজ। বোটটা মোটামুটি আরামদায়ক, লাইফ জ্যাকেট, লোকের সেফটি আছে। এই প্রথমবার আমার এই বোটটাতে বাসটাতে চড়ে অনেক মজা লেগেছে। ছোট বাচ্চারা যারা আসে, অনেকে হয়তো সাঁতার জানে না, তাদের জন্য সবচেয়ে নিরাপদ এরকম একটা ব্যবস্থা। এটা 100% নিরাপদ বলে আমি মনে করি। এটার ভিতরে জিপিএস আছে, ফুললি এয়ার কন্ডিশন। আধুনিক প্রযুক্তির বিলাসবহুল তরি হ্রদে ভাসবে চলতি মাসেই বলে জানালেন উদ্যোক্তা। রাঙামাটির যে আমাদের সাজেক যাওয়ার যে ব্যবস্থা, এই বোটেই আমরা নিরাপদ বলে মনে করছি, যে যার কারণে আমরা এই বোট এখন হয়তো একটা আনছি, ভবিষ্যতে আরও কয়েকটা আনার চিন্তাধারা করেই আমরা সামনে আগাচ্ছি। আর চেম্বার নেতা জানালেন এই ধরনের উদ্যোগ পর্যটন শিল্প বিকাশে ভূমিকা রাখবে। পর্যটনকে বিকশিত করার জন্য সাধারণ মানুষ যেন আগ্রহী হয়, সেদিক তাদেরকে আমরা উৎসাহিত করব। রাঙামাটির সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর ছুটে আসেন 3 লাখেরও বেশি পর্যটক। সময় সংবাদ, রাঙামাটি। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। এবং কাল পদ্মা সেতুতে 38তম স্প্যান বসানোর কাজ শুরু, সংযুক্ত হবে মাওয়া প্রান্তের সঙ্গে। ডিসেম্বরের মধ্যেই বসবে সবশেষ 3টি। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।